গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন থেকেই সেখানে নিরাপদে আশ্রয় দিয়েছেন মোদি সরকার। এরই মধ্যে গত ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণার পর হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারতের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ। তবে প্রশ্ন হলো, ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে? পলাতক পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তার মায়ের মতোই ভারতের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারতের সংবাদ সংস্থা ANI-কে দেয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, ভারত আমার মায়ের জীবন বাঁচিয়েছে। এই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, 2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় এতে অংশগ্রহণকারী ছাত্র জনতাকে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI অস্ত্র গোলাবারুদ সরবরাহ করে। সাক্ষাৎকার কবে নেওয়া হয়েছে সে সম্পর্কে প্রতিবেদনে কোনো তথ্য না থাকলেও ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হওয়ার পর তিনি এ সাক্ষাৎকার দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ের পর দেশে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে তিনি আরও বলেন, এবারও বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ হবে না। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নাম। তিনি এমন একজন সাহসী বিচারক যিনি আইনের শাসন প্রতিষ্ঠায় নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইজলাসে বসে তিনি এই ঐতিহাসিক রায় দিচ্ছিলেন। তখন তার সামনে ছিল কেবল ন্যায় বিচার, আর পেছনে ছিল কোটি মানুষের প্রত্যাশা। পিনপতর নীরবতার মধ্যেই তার গম্ভীর কণ্ঠে ঘোষিত এই রায় শুধুমাত্র একটি আইনি সিদ্ধান্ত ছিল না, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়ার পর বিপদে পড়ছে নরেন্দ্র মোদি, আর চাপে পড়ে নরেন্দ্র মোদি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য। জুলাই যোদ্ধা যারা কিনা ৫ আগস্ট যুদ্ধ করে রাজপথে থেকে হাসিনাকে বিতাড়িত করেছে, সেই মাফিয়া সরকার খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে, আর তাদেরকে কিনা অস্ত্র দিয়েছে পাকিস্তান। এমনই কিছু মন্তব্য করেছেন খুনি শেখ হাসিনার জারদ সন্তান জয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। বাংলাদেশে নাশকতা কমবে যখন শেখ হাসিনার সেই ফাঁসির রায় কার্যকর করা হবে, আর ফাঁসির রায় কার্যকর করার পর বাংলাদেশে আর কোনো নাশকতা থাকবে না। এই নিয়ে কঠিন হুঙ্কার দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার জম কে এই বিচারপতি? সেই মাফিয়া সরকার শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর আদেশ দিয়েছে। কে সেই বিচারপতি, আর কি বা তার পরিচয়, সেই নিয়েও থাকছে খুব চাঞ্চল্যকর প্রতিবেদন আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমরা ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরাতে ইতোমধ্যে শুরু হয়েছে নানা তৎপরতা। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি সহ ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে দিল্লির একাধিক কূটনীতিকের সাথে কথা বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, এই রায়ের ফলে ভারত সরকার আন্তর্জাতিকভাবে এক ধরনের চাপে পড়েছে। আগামীতে এ চাপ আরও বাড়তে পারে বলে মনে করছে দিল্লি। তারা শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের দাবিকে সরাসরি প্রত্যাখ্যানের সুযোগ সীমিত হওয়ায় নানা ধরনের অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে মোদী সরকার। ভারতীয় নীতি নির্ধারকরা এ বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ইতোমধ্যে নানা ধরনের অপতৎপরতা শুরু করেছে। সোমবার হাসিনার রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের দাবিতে দিল্লির কাছে আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা শামিল। পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এ দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এতে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবারও চিঠি লেখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব আসেনি। তবে এখন তো পরিস্থিতি ভিন্ন। এখন শেখ হাসিনার শাস্তি হয়েছে, ভারতের সঙ্গে আমাদের চুক্তিও আছে। তাকে ফেরত আনতে আমরা অফিসিয়ালি চিঠি দেব। তবে চিঠিটি কবে পাঠানো হবে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির বিচার সম্পন্ন হলো এবং তা হলো এমন একজনের হাতে যাকে বিগত সরকার বছরের পর বছর কোণঠাসা করে রেখেছিল। কিভাবে তিনি সব ধরনের রাজনৈতিক চাপ ও আন্তর্জাতিক হুমকি উপেক্ষা করে এ রায় দিলেন এবং বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন টিম কিভাবে তাকে সহায়তা করল তার প্রতিটি ধাপ আজ আমরা বিস্তারিত জানব আমাদের এই পর্বে। বিচারপতি গোলাম মজুমদারের জন্ম ১৯৬০ সালের ১৫ই জানুয়ারি ফেনী জেলার ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের হাসানপুর মজুমদার বাড়িতে। তবে তার আসল পরিচয় কেবল তার জন্মস্থানে নয়, বরং তার ৩৬ বছরের আপসহীন কর্মজীবনে। তিনি ১৯৮২ সালে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেন। তার সহকর্মীরা তাকে চেনেন বিচার বিভাগের এক নিঃসঙ্গ শের হিসেবে। তিনি এমন একজন বিচারক ছিলেন যার ইজলাসে দাঁড়িয়ে বড় বড় অপরাধী বা রাজনৈতিক নেতারাও চোখের দিকে তাকানোর সাহস পেত না। তার সাহসিকতার সবচেয়ে বড় প্রমাণ হলো বিগত সরকারের আমল। আমরা জানি গত ১৫ বছরে বিচার বিভাগকে কিভাবে রাজনৈতিক প্রভাবে কুক্ষিগত করা হয়েছিল, কিন্তু গোলাম মর্তুজা ছিলেন একেবারে ব্যতিক্রম। তিনি তার দীর্ঘ কর্মজীবনে কখনোই কোনো এমপি বা মন্ত্রীর প্রভাবশালী নেতার তদবির শোনেননি। শোনা যায় বহুবার তার কাছে উপরমহল থেকে ফোন এসেছিল বিশেষ বিশেষ মামলার রায় পরিবর্তন করার জন্য, কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিতেন, আমার কলম আল্লাহ ছাড়া আর কেউ ভয় পায় না। এই সততার জন্য তাকে কম মূল্য দিতে হয়নি। মেধা এবং জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও বিগত সরকার তাকে উচ্চ আদালতের বিচারক বা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেয়নি। তাকে বারবার পদোন্নতি বঞ্চিত করা হয়েছে এবং অন্যায়ভাবে প্রত্যন্ত অঞ্চলে বদলি করা হয়েছে শুধুমাত্র তাদের অন্যায়ের সাথে আপোষ করেননি বলে। যে সরকারের সময় তিনি ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছিলেন, আজ সেই সরকারের প্রধানের বিচার করার দায়িত্ব ইতিহাস তার কাঁধে দিয়েছে। তিনি যখন জেলা ও দায়রা জজ হিসেবে অবসরে যান, তখনও তিনি ছিলেন মাথা উঁচু করা এক মানুষ। অবসরের পরও তিনি কোনো রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করেননি। অত্যন্ত সাদামাটা জীবনযাপনকারী এই মানুষটি ঢাকায় নিজের কোনো আলিশান প্রাসাদও গড়েননি। যার হারানোর কিছুই নেই, তাকে ভয় দেখানোর কিছু নেই। আর ঠিক এই কারণেই অন্তর্বর্তীকালীন সরকার এবং সুপ্রিম কোর্ট জানত শেখ হাসিনার মতো ক্ষমতাধর শাসকের মৃত্যুদণ্ড ঘোষণা করতে হলে গোলাম মর্তুজা মজুমদারের মতো একজন মেরুদণ্ড সম্পন্ন বিচারকই প্রয়োজন। তিনি প্রমাণ করেছেন পদবঞ্চিত করা যায়, কিন্তু সততাকে দাবিয়ে রাখা যায় না। জুলাইয়ের গণহত্যার বিচার করার জন্য রাষ্ট্র যখন তাকে আবারও ডেকে পাঠায়, তখন তিনি মুহূর্তের জন্য দ্বিধা করেননি। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়াটা ছিল অনেকটা আগুনে হাত দেওয়ার মতো।
কারণ তিনি জানতেন এই যে বিচারের রায় যাই হোক না কেন তা নিয়ে দেশে এবং বিদেশে তোলপাড় সৃষ্টি হবে, সেই সঙ্গে তো প্রাণনাশের হুমকি আছেই। কিন্তু এই প্রতিকূলতার মাঝেও তিনি পিছু হটেননি। এই ঐতিহাসিক রায় প্রদানের ক্ষেত্রে বিচারকের সাহসিকতার পাশাপাশি প্রসিকিউশন টিমের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং তার সহযোগী ব্যারিস্টার নাবিলা যেভাবে আইনি লড়াই চালিয়েছেন তা ছিল অসাধারণ। তাজুল ইসলাম আদালতের সামনে একের পর এক অকাট্য যুক্তি তুলে ধরেছেন, যা আসামি পক্ষের আইনজীবীদের জবাব দেওয়ার কোনো সুযোগ রাখেনি। তিনি প্রমাণ করেছেন যে জুলাই মাসে ছাত্র জনতার ওপর চালানো হয়েছিল তা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং তা ছিল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দেওয়া নির্দেশ। অন্যদিকে ব্যারিস্টার নাবিলার নেতৃত্বে প্রসিকিউশন টিমের গবেষকরা হাজার হাজার পৃষ্ঠার নথি এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করে আদালতের সামনে উপস্থাপন করেন। তারা ভিডিও ফুটেজ এবং অডিও ক্লিপ বিশ্লেষণ করে দেখান যে কিভাবে শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা পুলিশ ও বিজিবিকে ব্যবহার করে এই হত্যাযজ্ঞ চালিয়েছিল। প্রসিকিউশন টিম এতটাই নিখুঁতভাবে মামলাটি সাজিয়েছিল যে আসামিপক্ষ যেন কোনো আইনি ফাঁকফোকর নিশানা পর্যন্ত খুঁজে পায়নি। এ মামলার মোড় ঘুরিয়ে দেওয়ার পেছনে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দি ছিল সবচেয়ে বড় প্রমাণ। তিনি আদালতে দাঁড়িয়ে স্বীকার করেন যে গণভবন থেকে আন্দোলন দমন করতে সরাসরি নির্দেশ আসত। তিনি বলেন যে পুলিশ বাহিনী ব্যবহার করে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে তার পরিকল্পনা অনেক আগেই করা হয়েছিল। বিচারক গোলাম মর্তুজা মজুমদার এই সাক্ষ্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, কারণ এটি ছিল রাষ্ট্রযন্ত্রের ভেতর থেকে আসা স্বীকারোক্তি। বিচারক তার নাম উল্লেখ করেছেন যে খোদ একজন পুলিশ প্রধান স্বীকার করেছেন যে তিনি নির্দেশ পেয়ে চালিয়েছেন। তখন আর কোনো প্রমাণের প্রয়োজন হয় না যে এর পেছনে কার হাত ছিল। রায় ঘোষণার আগে এবং পরে ভারত থেকে নানা ধরনের কূটনৈতিক চাপ ও পরোক্ষ হুমকি আসার খবর শোনা গিয়েছিল। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া তাদের জন্য অস্বস্তিকর হতে পারে। এমনকি সীমান্তে উত্তেজনা এবং বাণিজ্যিক সম্পর্কের দোহাই দিয়ে বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে বলেও গুঞ্জন ছিল। কিন্তু বিচারক গোলাম মর্তুজা মজুমদার এসব কোনো কিছুকেই পাত্তা দেননি। তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং এখানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে। অন্য কোনো দেশের রক্তচক্ষু বা অসন্তোষ বাংলাদেশের অভ্যন্তরীণ বিচার কার্যে কোনো প্রভাব ফেলতে পারবে না। তিনি তার রায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে কোনো আপোষ চলে না এবং অপরাধী যে দেশেই পালিয়ে থাকুক না কেন তাকে বিচারের আওতায় আসতেই হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি রয়েছে তাতে কিছু জটিলতা থাকলেও প্রসিকিউশন টিম সেই পথগুলো বন্ধ করার ব্যবস্থা করেছে। চুক্তিতে বলা আছে যে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণ করা যাবে না। আর শেখ হাসিনার আইনজীবীরা এই সুযোগটাই নেওয়ার চেষ্টা করছিলেন এবং দাবি করেছিলেন যে এটি একটি রাজনৈতিক মামলা। কিন্তু এখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ব্যারিস্টার নাবিলা তাদের আইনি মেধার পরিচয় দেন। তারা আদালতে প্রমাণ করেন যে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ কখনোই রাজনৈতিক অপরাধ হতে পারে না। হত্যা, লুণ্ঠন এবং অগ্নিসংযোগ ফৌজদারি অপরাধ এবং আন্তর্জাতিক আইনে এর বিচার হওয়া বাধ্যতামূলক। গোলাম মর্তুজা মজুমদার প্রসিকিউশনের এই ব্যর্থতার সাথে এবং রায়ে উল্লেখ করেন যে এটি কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং এটি হাজার হাজার মানুষের হত্যার বিচার। ফলে ভারতের জন্য এখন শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয়ের দোহাই দিয়ে আটকে রাখা কঠিন হয়ে পড়বে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের এই রায়ের পর তার নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে, কারণ তিনি এমন একটি রায় দিয়েছেন যা দেশের অনেক প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থে আঘাত করেছে। এ কারণেই তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজীতে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। পুলিশ এবং র্যাবের বিশেষ দল তার বাড়ি ও পরিবারের সদস্যদের সার্বক্ষণিক পাহারায় রেখেছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে যে বিচারকের উপর হামলা চালানোর ষড়যন্ত্র হতে পারে, তাই তাকে এই বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে। তবে বিচারক নিজে এসব হুমকি ধুমকি নিয়ে মোটেও চিন্তিত নন। তিনি তার ঘনিষ্ঠজনদের বলেছেন যে তিনি সত্যের পথে আছেন এবং আল্লাহ তাকে রক্ষা করবেন। তিনি বিশ্বাস করেন যে বিচারকের কলম যদি ভয়ে থেমে যায় তবে দেশে আর কখনোই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। তার এই নির্ভীক মনোভাব তাকে জনগণের চোখে একজন প্রকৃত নায়কে পরিণত করেছে। জুলাইয়ের বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারগুলো এই রায়ের মাধ্যমে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন। এতদিনে যারা ভেবেছিল যে হয়তো কখনোই তাদের সন্তান হত্যার বিচার হবে না, কিন্তু বিচারক গোলাম মর্তুজা মজুমদার তাদের সেই হতাশা দূর করেছেন। সাধারণ মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এই বিচারকের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি প্রমাণ করেছে যে পুলিশ বা প্রশাসন যদি অন্যায় আদেশ পালন করে তবে তারাও শাস্তির ঊর্ধ্বে নয়।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি সাজা হওয়ার মাধ্যমে এ বার্তা দেওয়া হয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানা কোনো অজুহাত হতে পারে না যদি সে আদেশ অবৈধ হয়। বিচারক তার রায়ে পরিষ্কারভাবে বলেছেন যে বেআইনি আদেশ পালন করাও সমান অপরাধ। পরিশেষে বলা যায়, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ব্যারিস্টার নাবিলা সহ পুরো প্রসিকিউশন টিম যে পরিশ্রম ও সাহসিকতা দেখিয়েছে তা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা প্রমাণ করেছেন যে দলমত নির্বিশেষে অপরাধীর একমাত্র পরিচয় সে অপরাধী। ভারতের মতো শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্রের চাপ উপেক্ষা করে এবং অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্র নস্যাৎ করে এই রায় ঘোষণা করা চারটিখানি কথা নয়। এই রায় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। বিচারক গোলাম মর্তুজা মজুমদার দেখিয়েছেন যে প্রলোভন এবং ভীতি উপেক্ষা করে কিভাবে ন্যায়ের পথে অবিচল থাকা যায়। তার এই সাহসী ভূমিকা তাকে ইতিহাসের পাতায় অমর করে রাখবে।